বাংলাদেশের অর্থনীতি এটার তৃতীয় পার্টে আছে সকলকে স্বাগত। আমি দেলাওয়ার দুলাল, 35তম বিশেষ ক্যাডার সাধারণ শিক্ষা। আজকের ক্লাসে আমাদের প্রধান আলোচ্য বিষয় থাকবে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও দারিদ্র্য বিমোচন। অর্থাৎ সরকার দারিদ্র্য বিমোচন করার চেষ্টা করে, হ্যাঁ করে, সেটা আমরা আজকে দেখতে পাবো। পাশাপাশি সরকার যে উন্নয়ন পরিকল্পনাগুলো করে সেটাও আমরা দেখতে পাবো। দেখি আমাদের প্রধান আলোচ্য বিষয় কী হতে পারে, যা থেকে বিগত সালে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। আমরা শুরুতেই বলেছিলাম আমাদের টোটাল এই 4টা ক্লাসের মধ্যে 290টি কোশ্চেন আলোচিত হবে। তাহলে দেখি আমাদের এই পর্যন্ত উন্নয়ন পরিকল্পনা হয়েছে 12টি, সেই 12টি উন্নয়ন পরিকল্পনা এখানে থাকবে। এই পর্যন্ত বাংলাদেশের 12টি উন্নয়ন পরিকল্পনা হয়েছে, সেটা থাকবে। কিছু উন্নয়ন পরিকল্পনা হয় 1 বছরের জন্য, কিছু উন্নয়ন পরিকল্পনা হয় 5 বছরের জন্য, আবার কিছু উন্নয়ন পরিকল্পনা হচ্ছে 10 বছর বা 20 বছরের জন্য। এই 1 বছর আবার 2 বছর আমরা কিছু দেখতে পাই। 1 বছর যেটা হয় সেটাকে আমরা বলি স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, যেটা 5 বছরের হয় সেটাকে বলা হয় পঞ্চমানি 5 পঞ্চবার্ষিক পরিকল্পনা। আবার যেটা 10 বা 20 বছর হয় সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনাও বলা হয়। তাহলে প্রেক্ষিত পরিকল্পনা কি আমরা সেটা বুঝে ফেললাম। প্রেক্ষিত পরিকল্পনা হয় সেটা 10 বছর হবে, না হয় 20 বছর হবে। আর স্বল্পমেয়াদী পরিকল্পনা সাধারণত 1 বছরের, ওটাকে বলা হয় এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আমরা বাজেটেও পড়েছি। এটা বাজেটেও থাকে, পরিকল্পনাও থাকে। আর 5 বছরের পরিকল্পনা সেটাকে পঞ্চবার্ষিক বলা হয়, পাশাপাশি সেটাকে মধ্যমেয়াদীও বলা হয়। তাহলে মেয়াদটা আমরা বুঝে গেলাম, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। যাক, তাহলে এই পরিকল্পনাগুলো হয়ে থাকে। তারপর রূপকল্প 41 হচ্ছে এটি একটি 20 বছরের পরিকল্পনা। যদি এটি একটি 20 বছরের পরিকল্পনা হয়, 2020 সাল থেকে শুরু হবে, 41 সালে শেষ হবে, তাহলে এটি নিশ্চয়ই কিসের মধ্যে পড়বে? প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে পড়বে বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পড়বে। যাহা প্রেক্ষিত তাহাই তো দীর্ঘমেয়াদী। এরপর আমরা দেখব ডেল্টা প্ল্যান। তা ডেল্টা প্ল্যান হচ্ছে 2100 সালে এটা শেষ হবে। এটা একটা 100 বছরের পরিকল্পনা। তাহলে এটি যে 100 বছরের পরিকল্পনা হয়, এটা এই সকল পরিকল্পনাকেও ছাড়িয়ে চলে যায়। তাহলে বাংলাদেশের হাতে যে সকল পরিকল্পনা আছে সব পরিকল্পনায় আমরা এখানে আজকে আলোচিত হবে আজকের ক্লাসে। আর দারিদ্র্য বিমোচনের জন্য সরকার অনেক ধরনের কার্যাবলী করে থাকে, যেমন বালনায়েবল গ্রুপ ফিডিং। তো বালনায়েবল গ্রুপ ফিডিং বলতে আমরা কি বুঝি? বালনায়েবল শব্দের অর্থ হচ্ছে যারা সবচেয়ে বেশি সবচেয়ে সহজ কথায় যারা দরিদ্র গ্রুপ তাদেরকে আমরা বালনায়েবল বলি। অর্থাৎ যারা সবচেয়ে বেশি সাফারার তাদেরকে আমরা বলি বালনায়েবল আর একটা হচ্ছে সাফারার। তাহলে এই যে গরিব মানুষের জন্য গ্রুপ ফিডিং, তাদের খাওয়ানোর জন্য এটা একটা প্রকল্প আছে সরকার, এর মাধ্যমে সরকার অনেক ধরনের অনুদান দিয়ে থাকে। পাশাপাশি বিজিডি, এটা হচ্ছে বালনায়েবল গ্রুপ ডেভেলপমেন্ট, অর্থাৎ যারা সবচেয়ে দরিদ্র গ্রুপ আছে সেই দরিদ্র গ্রুপকে যাতে চাকরি বাকরি আদার্স অথবা কাবিখা প্রকল্প বিভিন্ন প্রকল্পের মধ্যে ঢুকিয়ে ডেভেলপমেন্ট করা যায় কিনা সেটা নিয়েও কিন্তু সরকার ভাবে। এরপর আমরা দেখব যে সরকার এই বয়স্ক ভাতা, সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীও দেয় সরকার গরিবদের, সবচেয়ে গরিবদের দেয়। আসলে গরিব কারা সেটা আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী দেখলে বুঝতে পারি। গরিব কে? যার স্বামী নাই, যে মহিলার স্বামী নাই। গরিব কে? যেই বয়স্ক মহিলার কোনো সন্তান নাই, তাকে দেখার মতো কুড়েঘরের মধ্যে থাকে, তারাই তো গরিব। গরিবকে যে একটা হিজড়া হয়েছে তাকে সমাজে জায়গা দেয় না, যারা চাঁদাবাজি করে তাদের হিসাব আলাদা, তারা কিন্তু গরিব। এরপর স্বামী ছেড়ে দিয়েছে, বিবাহ হয়েছে, স্বামী ছেড়ে দিয়েছে, তার কেউ নাই, দেখা যাচ্ছে বাবা মা নাই, স্বামীও নাই, তখন মেয়েটা কোথায় যায়? এই যে স্বামী পরিত্যক্তা, ডিভোর্সি, এই সমস্ত মানুষগুলো হচ্ছে বেশি গরিব। এই জন্যই আমরা দেখতে পাই যারা এতিম তারা গরিব। এই জন্যই সরকারকে দেখতে পাই এতিমদের ভাতা দেয়, বয়স্কদের ভাতা দেয়, তারপর হচ্ছে বিধবা মহিলাদের ভাতা দেয়, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা তাদেরকে ভাতা দেয়, এই ধরনের এতিমদের সরকার ভাতা দেয়। এই যে ভাতাগুলা যে দেয়, এই সমস্ত ভাতাগুলা কিসের মাধ্যমে দেয়? সেগুলো দেয় হচ্ছে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে ভাতাগুলা দেয়। আর এইভাবের মাধ্যমেই এই সমস্ত উপায়ে সরকার চেষ্টা করে, কি চেষ্টা করে? দারিদ্র্য বিমোচনের চেষ্টা করে। তাহলে আমাদের এই সোশ্যাল সেফটি নেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বাজেটেও এটার জন্য বরাদ্দ থাকে, এটার জন্য বাজেটে বরাদ্দ থাকে অনেক। যেমন গত বছর এটার বরাদ্দ ছিল 1,45,000 কোটি টাকা। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটা বাংলাদেশের একটা মন্ত্রণালয় এই কাজটা করে থাকে, এটাও পরীক্ষায় আসে। দারিদ্র্য বিমোচনের সাথে সরাসরি জড়িত যেই মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের নাম কি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তোমরা বিভিন্ন ধরনের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশ্নে বা চাকরি প্রশ্নে দেখা যায় যে এগুলা কিন্তু পরীক্ষায় আসে। সোশ্যাল সেফটি নেট কি, তারপর হচ্ছে বয়স্ক ভাতা কত সালে, এসব পরীক্ষায় আসে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের।
এরপর আমরা দেখি গরিবের জন্য টেস্ট রিলিফ, অর্থাৎ রিলিফ মানেই তো বুঝতেই পারছো, রিলিফ শব্দ তো অনুদান, আর একটা হচ্ছে জিআর হচ্ছে জেনারেল রিলিফ, এই সমস্ত কিন্তু সরকার দিয়ে থাকে। দরিদ্র মানুষ যেন অল্প দামে যেন, ওই যে দেখো যে মাঝে মাঝে দেখবা ট্রাকের পাশে বিশাল বড় লাইন, গরিব মানুষ কি করছে, পণ্য টণ্য কিনছে, এটাকে বলা হয় ওপেন মার্কেট সেল। ওপেন মার্কেট সেল হচ্ছে উন্মুক্ত বাজারে গরিব মানুষের জন্য অল্প দামে পণ্য বিক্রি করে। এরপর গরিব মানুষের জন্য কাজের বিনিময়ে খাদ্য, এই কর্মসূচি চালু হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বঙ্গবন্ধুর সময় এটা চালু হয়েছিল। কাজের বিনিময়ে খাদ্য, কাজ করবে খাদ্য দিবে, কাজ করবে আর বিনিময়ে কী দিবে, খাদ্য দিবে। এরপর একটা আছে, মানুষ যখন একটু ধনী হইল তখন সে আর খাদ্য নেয় না, তখন সে কাজের বিনিময়ে কী নেওয়া শুরু করে, টাকা নেওয়া শুরু করে। এগুলো উত্তরবঙ্গের অনেক প্রকল্পে কিন্তু দেখতে পাওয়া যায়। দরিদ্র বিমোচনের জন্য সরকার এই চেষ্টাগুলো করে। এরপর দেখি সরকার দরিদ্র বিমোচনের জন্য আরও চেষ্টা করে, সেটা হচ্ছে যারা শিক্ষিত মানুষ আছে, যেমন অনেক বিসিএস ক্যাডাররা আছে, তারা কিন্তু এই বার্ডে যায়, কুমিল্লার বার্ডে যায়, বার্ডে গিয়ে ট্রেনিং নেয় কীভাবে দরিদ্র কী করা যায়, দূরীকরণ করা যায়। এই যে রুরাল ডেভেলপমেন্ট, কীভাবে গ্রামীণ উন্নয়ন করা যায়, এই রুরাল ডেভেলপমেন্ট। আর এটা হচ্ছে একাডেমি, এটা হচ্ছে একাডেমি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। তাহলে এই যে বার্ড প্রতিষ্ঠা করেছে, এটার উদ্দেশ্য কিন্তু দরিদ্র বিমোচন করা, ট্রেনিং দেওয়া। আবার বার্ডে কিন্তু যেরকম সরকারি অফিসাররা বসবাস করতে পারে, তারা মাসের পর মাস সেখানে থেকে ট্রেনিং গ্রহণ করে, সেরকম একটা চাষা মানুষ, একটা কৃষক মানুষ, অথবা তোমার মনে করো কামার কুমার, মৎস্যজীবী, এই সমস্ত মানুষগুলো সেখানে নিয়ে যায়, ট্রেনিং দেয়, টাকা দেয়। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তুমি ট্রেনিং নাও, তুমি টাকা নাও, তারপর তুমি গিয়ে ঝাঁপিয়ে পড়ো, প্রোডাকশন বাড়াও, তোমার নিজের উন্নতি করো, দেশের উন্নতি করো। এই সেম ঘটনা কিন্তু আরডিএ করে। এর মানে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটা হচ্ছে বগুড়ায়। বার্ড হচ্ছে কুমিল্লায়, তোমরা পড়েছো আক্তার হামিদ, এই বার্ডের প্রতিষ্ঠাতা, তোমরা সেটা সবাই জানো বোধ হয়। আর আরডিএ এটা হচ্ছে কুমিল্লায়। আরেকটা হয়েছে গোপালগঞ্জে, এটা হচ্ছে গোপালগঞ্জে হচ্ছে বাংলাদেশ একাডেমি, এটা হচ্ছে তোমার পভার্টি এলিভিয়েশন, মানে দারিদ্র্য দূরীকরণ এবং রুরাল ডেভেলপমেন্ট, এই দুইটা জিনিস নিয়ে কাজ করে বাপার্ট হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তাহলে দারিদ্র্য দূরীকরণ কি সরকার চেষ্টা করছে? হ্যাঁ, চেষ্টা করছে। আর সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে আমি দারিদ্র্য দূরীকরণ কেন রাখলাম, কারণ উন্নয়ন পরিকল্পনার একটা প্রধান, অনেকগুলো উদ্দেশ্য থাকে, একটা প্রধান উদ্দেশ্য থাকে দারিদ্র্য দূরীকরণ। সকল উন্নয়ন প্রকল্পের একটা প্রধান উদ্দেশ্য থাকে দারিদ্র্য দূরীকরণ। তোমরা যদি এসডিজির কথা দেখো, এসডিজির কিন্তু 1 নম্বর যে গোলটা, এটা হচ্ছে নো পভার্টি। নো পভার্টি মানে কি, দারিদ্র্য দূরীকরণ। 2 নম্বরটা হচ্ছে জিরো হাঙ্গার, মানে ক্ষুধামুক্ত। তাহলে দেখো, নো পভার্টি, জিরো হাঙ্গার, সারা পৃথিবীতে এসডিজি প্রচলিত। এসডিজির মূল উদ্দেশ্য কিন্তু নো পভার্টি, দারিদ্র্য দূরীকরণ, আর একটা হচ্ছে জিরো হাঙ্গার, মানে ক্ষুধামুক্ত পৃথিবী। তাহলে বাংলাদেশও কিন্তু এই চেষ্টাটা করে, দারিদ্র্য দূরীকরণ করে, ক্ষুধামুক্ত পৃথিবীর চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ভিতরে আমাদের কি কি আলোচিত হতে পারে। আর এগুলোর সাথে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত, যেমন ধরো এই উন্নয়ন পরিকল্পনার সাথে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত, আমরা সেটাও আলোচনা করব। যেমন অর্থ মন্ত্রণালয় এর সাথে জড়িত আছে, আবার দারিদ্র্য দূরীকরণের সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর সাথে জড়িত আছে, আবার কিছু জিনিসের সাথে বাণিজ্য মন্ত্রণালয় জড়িত আছে, কিছু জিনিসের সাথে প্রধানমন্ত্রী কার্যালয় জড়িত আছে। কোনটার সাথে কোনটা জড়িত আমরা সেটাও একটু আলোচনা ভিতরে করব। এখন আমরা দেখি উন্নয়ন পরিকল্পনা। তো উন্নয়ন পরিকল্পনা, এই পর্যন্ত উন্নয়ন পরিকল্পনাগুলো কারা করে, এটা একটা প্রশ্ন আসে। তাহলে উন্নয়ন পরিকল্পনা কারা করে, এটা যদি আমাদের প্রশ্ন আসে, তাহলে আমরা প্রথমেই দুইটা মন্ত্রণালয়ের নাম বলতে পারি। একটা মন্ত্রণালয়ের নাম হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, সেই উন্নয়ন পরিকল্পনা করে, কারণ দেখাই যায় পরিকল্পনা মন্ত্রণালয় কিন্তু মিলে যায়, পরিকল্পনা মন্ত্রণালয়। আরেকটা আছে হচ্ছে পরিকল্পনা কমিশন, এটা অবশ্য মন্ত্রণালয় নয়, পরিকল্পনা কমিশন। তাহলে উন্নয়ন পরিকল্পনা কে করে? এখন দেখো, অপশনে ধরো এই 1ও আছে, অপশনে ধরো 2 আছে, এটা অপশনে মাঝে মাঝে থাকে। তাহলে আসলে পরিকল্পনাগুলো করে কে? তখন আমরা একটা দ্বিধায় পড়ে যাই, এটা কি পরিকল্পনা মন্ত্রণালয় হবে না কমিশন হবে? তাহলে অ্যান্সার হবে কি, পরিকল্পনা কমিশন এই কাজগুলো করে। এটা একটা অদ্ভুত ঘটনা, অদ্ভুত ঘটনাই বলা যায়। কেন বলা যায়? দেখো, বাংলাদেশে যে 44টা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয়ের নাম হচ্ছে পরিকল্পনা কমিশন। মাঝে মাঝে প্রশ্ন আসে যে পরিকল্পনা মন্ত্রণালয়, মাঝে মাঝে প্রশ্ন আসে যে পরিকল্পনা কমিশনটা কার অধীন, তখন কিন্তু অ্যান্সার হবে পরিকল্পনা কমিশন কিন্তু এই পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। আবার তুমি খেয়াল করে দেখো, এই পরিকল্পনা কমিশনের কিন্তু পাওয়ার বেশি, এটার কিন্তু পাওয়ার বেশি। কেন এটার পাওয়ার বেশি? এটার যে প্রধান হয় চেয়ারম্যান, এটার চেয়ারম্যান হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটার চেয়ারম্যান হয় পিএম, বর্তমানে হয়তো বা ধরো প্রধান উপদেষ্টা, এটা চেয়ারম্যান হয় পিএম। তাহলে পিএম যদি চেয়ারম্যান হয়, তাহলে সেই প্রতিষ্ঠান তো সর্বোচ্চ বড় প্রতিষ্ঠান, সর্বোচ্চ পাওয়ারফুল প্রতিষ্ঠান। আর পরিকল্পনা মন্ত্রণালয়ের যিনি প্রধান হন একজন মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। তাহলে তো তোমরা পার্থক্যটা বুঝতেই পারো, পরিকল্পনা মন্ত্রীর চাইতে পরিকল্পনার
কমিশনের যে প্রধানমন্ত্রী তার পাওয়ার অনেক অনেক বেশি। তাহলে দেখো একটা বড় জিনিসকে রাখা হয়েছে কি ছোট জিনিসের ভিতরে, ঠিক না? তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। যদি প্রশ্ন আসে কখনো পরিকল্পনা কমিশন কার অধীন, তাহলে অ্যান্সার হবে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। অথচ এই মন্ত্রণালয়ের চাইতে এই কমিশন বেশি পাওয়ারফুল, এই কথাটা মাথায় রাখতে হবে। আর এটা বহুবার এসেছে যে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিন্তু পিএম। এখন বলতে পারো যে ভাইয়া ধরি পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান পিএম, কিন্তু পিএম অসুস্থ, তখন কি হবে? তখন একজন বিকল্প চেয়ারম্যান থাকবে, সেটাকে আমরা বলি বিকল্প চেয়ারম্যান। অর্থাৎ পিএম যদি অসুস্থ থাকে তখন সেই দায়িত্বটা কে পালন করবে? তখন কিন্তু বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। এই দুইটা প্রশ্ন বহুবার এসেছে। আরেকটা বিষয় আমরা এখানে দেখব, সেটা হচ্ছে এই পরিকল্পনা কমিশনেই কিন্তু সমস্ত পরিকল্পনাগুলো আসলে তাহলে কে করে? পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা মন্ত্রণালয় করে নাকি কমিশন করে? তাহলে পরিকল্পনাগুলো সব করে হচ্ছে কমিশন, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই পর্যন্ত বাংলাদেশে কয়টি পরিকল্পনা হয়েছে? এই যে আমরা বললাম এই পর্যন্ত বাংলাদেশে কয়টি পরিকল্পনা হয়েছে? 12টি পরিকল্পনা হয়েছে। কিছু পরিকল্পনা স্বল্পমেয়াদী, কিছুটা মধ্যমেয়াদী, আবার কিছুটা কি দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা আছে যেটা আমরা বাজেটেও করেছি, এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পঞ্চবার্ষিক পরিকল্পনা এই পর্যন্ত বাংলাদেশে কয়টি হয়েছে? 8টি। আর প্রেক্ষিত পরিকল্পনা হয়েছে বাংলাদেশে কয়টি? 2টি। সেই 2টি পরিকল্পনার মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ আমলে হয়েছিল, যদি এটা বেশি আসবে না, ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ। আরেকটা হচ্ছে ভিশন 2041, সেটাকে আমরা বলেছি উন্নত বাংলাদেশ বা রূপকল্প 41 বা স্মার্ট বাংলাদেশ। এটাকে 3 নামে ডাকা হয়। যাই হোক, তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করি। দেখো উন্নয়ন পরিকল্পনাগুলো কে করে? পরিকল্পনা কমিশন করে, নট মন্ত্রণালয়। এটা সচেতন থাকতে হবে, খুবই অ্যালার্ট থাকতে হবে, এই জায়গাটা ঝামেলা হয়। তাই আমি বারবার বলছি পরিকল্পনা মন্ত্রণালয় নয়, পরিকল্পনা কমিশন করে, কমিশন বেশি পাওয়ারফুল। দেখো এই পর্যন্ত বাংলাদেশে যে 12টি পরিকল্পনা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আসা হচ্ছে এটা হচ্ছে প্রথম পরিকল্পনা। এটা বঙ্গবন্ধুর সময় হয়েছিল 1973 সালে। এখান থেকে প্রশ্ন আসে বেশি, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কত সালে? 1973 সালে। আর বাংলাদেশের প্রথম পরিকল্পনার মেয়াদ কত? 1973 থেকে 1978। কারণ এগুলা কয় বছরের হয়? 5 বছরের হয়। তাহলে এই পর্যন্ত 5 বছরের প্ল্যান বাংলাদেশে কয়টা হয়েছে? 5 বছরের প্ল্যান হয়েছে বাংলাদেশে কয়টা? 8টা হয়েছে। তাহলে দেখো আমরা 5 বছরের প্ল্যান পাইছি কয়টা? 5 বছরের প্ল্যান পাইছি 8টি। এরপর আমরা 10 বছর, যেগুলোকে প্রেক্ষিত বলি, একটা আছে 10 বছর, একটা 20 বছর। একটা ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ, আর একটা হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা ভিশন 2041 রূপকল্প 41। এই দুইটা এখানে পাইছি 2টা। তাহলে আমাদের মোট পরিকল্পনা কয়টা হলো? 10টা। আরও আছে 2টা, সব মিলে আমাদের এই পর্যন্ত পরিকল্পনা হয়েছে কয়টি? 12টি। ঠিক আছে, তাহলে প্রথম পরিকল্পনাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। এরপর এখন আবার দেখো এটা হচ্ছে জিয়াউর রহমানের সময়ে। তা জিয়াউর রহমানের সময় এটা কিন্তু মাঝে মাঝে আসতে পারে যে দ্বিবার্ষিক পরিকল্পনা। জিয়াউর রহমান একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা করেছিলেন, সেটা হচ্ছে 78 থেকে 80 সাল। তাই এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখন আবার জিয়াউর রহমানের সময়টা, তার অবদানটা খুব গুরুত্বপূর্ণ। এরপর বাকি সব পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা দেখলাম। এইটা হচ্ছে সম্প্রতি খুব আলোচিত ঘটনা, সেটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা বর্তমানে চলমান আছে। এটার মেয়াদটা আসে, এটার মেয়াদ হচ্ছে তোমরা জানো সবাই, সেটা হচ্ছে 2020 থেকে 2025 পর্যন্ত। এবং দেখো মেয়াদটা শুরু হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। নিশ্চয়ই তোমরা এই বাজেটের ক্লাসে দেখেছো, আমাদের 2 নম্বর লেকচারে ছিল বাজেটের আমাদের বৈশিষ্ট্য কি। শেষের 6 মাস, শেষের 6 মাস কি থেকে শুরু হয়? জুলাই থেকে শুরু হয়। তাহলে এই তোমার জুলাইয়ের 1 থেকে শুরু হবে। আর পরবর্তী বছরের প্রথম 6 মাস, প্রথম 6 মাসের শেষ কি? জুন মাসের 30 তারিখ। তাহলে সমস্ত আমাদের বাজেটের এই অর্থ বছরটা আমাদের মনে রাখতে হয়, কারণ সমস্ত পরিকল্পনা বলো, বাজেট বলো, সব কিন্তু এই সিস্টেমই হয়ে থাকে। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এখনো চলছে। এখন কত সাল? 2025 সাল। তাহলে নিশ্চয়ই এই সালে আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হলে এরপর আমাদের কি শুরু হবে? নবম পঞ্চবার্ষিক শুরু হবে। সহজ কথা। আচ্ছা, এই যে দেখো প্রস্তাবিত নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটা হচ্ছে আমাদের এখন দরকার না এখানে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা দিই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। তো প্রেক্ষিত পরিকল্পনাগুলো আমরা পড়েছি, সেটা 10 বা 20 বছর হবে। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা এই যে 21 থেকে কত? 41। তাহলে এটা কয় বছরের? 20 বছরের। এটাকে রূপকল্প 41 বলা হয়, এটাকে স্মার্ট বাংলাদেশ বলা হয়, এবং এটাকে উন্নত বাংলাদেশের থিওরিও বলা হয়। তাহলে প্রথমটা খুব বেশি আসে, আর এখন জিয়াউর রহমানের অবদানটা এই 2 নম্বরটা আসতে পারে। তো সেই হিসাবে এগুলোটা একটু বেশি গুরুত্ব আমাদের দিতে হবে।
এবার দেখি বাংলাদেশে যেই পরিকল্পনাগুলো চলছে, অর্থাৎ এখন বাংলাদেশ সরকার যেগুলোকে মাথায় রেখে সমস্ত কার্যক্রম পরিচালনা করে। প্রথম হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা এখন চলমান আছে। আমরা জানি এটার মেয়াদ শুরু হয়েছে কত 20 আর শেষ হবে কত 25। আর এখানে আমরা এটাও পড়েছি, এটা শুরু হবে জুলাই মাসে হিসাবটা আর শেষ হবে জুন মাসে হিসাবটা মেয়াদ। এর একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্যগুলা কি? এর একটা লক্ষ্য ধরে একটা জিডিপির লক্ষ্য আছে, যে জিডিপি আমাদের কত 5.5, এটা মাঝে মাঝে পরীক্ষা আছে 8.5। এর লক্ষ্য ছিল 2025 সালে আমাদের জিডিপি 8.5 হবে। কারণ এই পরিকল্পনাটা যখন প্রণয়ন করেছে তখন কিন্তু 2020 সাল ছিল, তখন জিডিপির অবস্থা ভালো ছিল, বাংলাদেশের জিডিপি দিন দিন কি বাড়ছিল। তখন তারা টার্গেট করলো এই জিডিপিটা 2025 সালে এসে আমরা যেন কত রাখতে পারি 8.5 রাখতে পারি। কিন্তু আমাদের এটা প্রশ্ন আসলো বাস্তবতা কি? বাস্তবতাটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি যে ইকোনমিক রিভিউ 2024 অনুসারে বর্তমানে আমাদের প্রবৃদ্ধি মাত্র কত এত %। এই দুইটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হয়, কারণ এটাও আসে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে আমাদের লক্ষ্য ছিল হচ্ছে 8.5, কিন্তু বর্তমানে বাস্তবতা কত 5.82। এসডিজি এটা যদি আমরা করি না, এটা জাতিসংঘের একটা বিষয়, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এর একটা মেয়াদ আছে, এই মেয়াদটা আসে বাংলাদেশ কি এটা অনুসারে মেনে চলে? হ্যাঁ, বাংলাদেশ এটা মেনে চলে। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশ, জাতিসংঘের সকল দেশে এসডিজি মেনে চলে। তাহলে বাংলাদেশ সরকার এসডিজি মানতে বাধ্য থাকে। তাহলে এসডিজিটা সম্পর্কে আমরা জানি, এসডিজিটা আসে মেয়াদ শুরু হয়েছে কত 2015 সালে, এসডিজির মেয়াদটা শেষ হবে কত তারিখে 2030 সালে। এই দুইটাই কিন্তু পরীক্ষা আসে, তাই এই দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে। এসডিজির 1 নম্বর গোলটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, ওই যে আমরা বললাম নো পভার্টি, অর্থাৎ দারিদ্র্যমুক্ত পৃথিবী আমাদের কি করতে হবে? গড়তে হবে, নো পভার্টি। তারপর 2 নম্বর গোলটা হচ্ছে তোমার জিরো হাঙ্গার। এই দুইটা একটু বেশি মনে রাখো, জিরো হাঙ্গার, এইটা নো পভার্টি, জিরো হাঙ্গার, এই দুইটা পরীক্ষা আসে। আর 13 নম্বরটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, মানে জলবায়ু নিয়ে, এটা খুব পরীক্ষা আসে। 13 নম্বর হচ্ছে ক্লাইমেট অ্যাকশন বা জলবায়ুটা হচ্ছে 13 নম্বর, এটা পরীক্ষা আসে। আর আমাদের যে লেখাপড়ার সাথে জড়িত এটা হচ্ছে 4 নম্বর, কোয়ালিটি এডুকেশন, এটা 4 নম্বর হচ্ছে লেখাপড়ার সাথে জড়িত। তাহলে এসডিজি পরিকল্পনাগুলো আমরা করে ফেললাম। এসডিজি কি পরিকল্পনা কমিশন করেছে? তাহলে বলতে হবে না, এসডিজি আসলে কে করেছে? এসডিজি করে জাতিসংঘ, এটার সাথে পরিকল্পনা কমিশনের কোনো সম্পর্ক নেই। এরপর রূপকল্প 41 আমরা জানি, এটার যে মেয়াদ সেটা আমরা জানি, সেটা হচ্ছে 2021 সাল থেকে এটার মেয়াদ, আর এটা শেষ হবে 2041 সালে। তাহলে এটার যে টার্গেট, এটা টার্গেট কয়েকটা, একটা টার্গেট হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এখন জেনারেলি এটা আর আমাদের পড়ার দরকার নাই। কেন পড়ার দরকার নেই? এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বাদ। এখন আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে উন্নত বাংলাদেশ। তাহলে বাংলাদেশ উন্নত হবে কত সালে? হবে বাংলাদেশ উন্নত 2041 সালে বাংলাদেশ উন্নত হবে। আবার পরীক্ষায় আসে যে উন্নত বাংলাদেশ হতে হলে মাথাপিছু আমাদের ইনকাম কত হবে? মাথাপিছু ইনকাম এক বছরে আমরা $12,500 আমাদের মাথাপিছু ইনকাম হবে। তাহলে এখন আমাদের ইনকাম আছে কত? বর্তমানটা আমি দিয়ে দিই। বর্তমানে আমাদের ইনকাম আছে কত বলো তো? 2784 ইউএস ডলার আছে 12 মাসে। কিন্তু 2041 সালে আমরা ইনকাম করব কত? $12,500 আমরা মাথাপিছু ইনকাম হবে। তখন আমরা 2041 সালে উন্নত বাংলাদেশ হয়ে যাব। এটা একটা বাংলাদেশ সরকারের টার্গেট আছে। তাহলে সব টার্গেটগুলো দেখলাম। আর ডেল্টা প্ল্যানটা আমরা পড়েছি, ডেল্টা প্ল্যান 2100, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে। এটা কত বছরের একটি প্ল্যান? এটি 100 বছরের একটি প্ল্যান, ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যানের উদ্দেশ্যের মধ্যে আমরা দেখতে পাই এটার উদ্দেশ্য ভিন্ন, বাকি সবগুলোর উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন হইলেও এটার উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বিশাল সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে 19টি জেলা কি হতে পারে? তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উপকূলীয় জেলাগুলো তলিয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা। উপকূলীয় জেলা কয়টি? 19টি জেলা তলিয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা। এই যে জলবায়ু মোকাবেলার জন্য এই ডেল্টা প্ল্যান করা হয়েছে। এই ডেল্টা প্ল্যানে আমাদের সহায়তা করছে কে? নেদারল্যান্ড। এটা খুব পরীক্ষায় আসে। ডেল্টা প্ল্যানে আমাদের সহায়তা করছে নেদারল্যান্ড, কারণ নেদারল্যান্ডও কিন্তু সমুদ্রের পাড়ে অবস্থিত। তাহলে নেদারল্যান্ডেরও একই সমস্যা আছে। তাহলে এটাই হচ্ছে ব্যতিক্রম। এটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে আমাদের সামনে যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখলাম কোন জিনিসটা কোন মন্ত্রণালয়ের অধীন। এই সবার আগে দেখো, একটু আগে দেখলাম আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন কি? পরিকল্পনা কমিশন। দেখো পরিকল্পনা কমিশন এত বড় একটা বডি, এ কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। তাহলে বিষয়টা দাঁড়াইলো, এটা একটা ছোট বোতল, এই ছোট বোতলের ভিতরে তুমি একটা বড় বোতল ঢুকাইয়া দিছো। ঘটনাটা এরকম। যাই হোক, আরেকটা আছে বিআইডিএস এর কাজ কি তুমি খেয়াল করে দেখো। বিতে হচ্ছে বাংলাদেশ, সেটা আমরা বুঝলাম। আইতে হচ্ছে ইনস্টিটিউশন, তো ইনস্টিটিউশন মানে কি? প্রতিষ্ঠান। ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট আর স্টাডিজ, তাহলে এটা হচ্ছে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। এই উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান কার অধীন? পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। এবার আসো পরিকল্পনা কমিশন। আমরা পড়েছি পরিকল্পনা কমিশন হচ্ছে মোস্ট পাওয়ারফুল।
আমাদের যে 12টি পরিকল্পনা করেছে কারা, এই পরিকল্পনা কমিশনে 12টি পরিকল্পনা করেছে। এই কমিশনের চেয়ারম্যানকে, চেয়ারম্যান হচ্ছে পিএম, বিকল্প চেয়ারম্যানকে, বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। এই পরিকল্পনা কমিশনের অধীন অনুমোদন করার জন্য আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ন্যাক আর একটা হচ্ছে একনেক। বুঝতে পেরেছো? তাহলে দেখো, পরিকল্পনা কমিশনের যদি চেয়ারম্যান হয় পিএম, তাহলে ন্যাকের যে মিটিংটা হবে, ন্যাক হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদ। এই ন্যাক বা জাতীয় অর্থনৈতিক পরিষদের যে মিটিংটা হবে, এই মিটিংয়ের চেয়ারম্যান কে হবে? মিটিংয়ের চেয়ারম্যানও পিএম হবে। এবার যদি আসে একনেকের যে মিটিংটা হবে, সেই মিটিংয়ের চেয়ারম্যানও কে হবে? সেই মিটিংয়ের চেয়ারম্যানও কে হবে? পিএম হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ডিপিপি মূল্যায়ন। তো ডিপিপি সম্পর্কে আমরা যাব না, সংক্ষেপে ধরো তুমি পদ্মা সেতু করতে চাও, তখন পদ্মা সেতুর কত টাকা খরচ হবে, কোথা থেকে কোথায় পদ্মা সেতু হবে, পদ্মা সেতুর মধ্যে কতটা চুক্তি থাকবে, কত ডলার খরচ হবে, দুনিয়ার সমস্ত ইনফরমেশন, এই লক্ষ লক্ষ ইনফরমেশন একটা কাগজ নিয়ে ন্যাকের মধ্যে উত্থাপন করা হয়। পরবর্তীতে ন্যাক সেটাকে একটু যাচাই বাছাই করে, এটা আমাদের জন্য ভালো হবে কি হবে না, অর্থনৈতিক পজিটিভ হবে কি হবে না, সব কিছু যাচাই বাছাই করার পর সে অনুমোদন দেয়। তবে সে অনুমোদন দেয় হচ্ছে 50 কোটির কম হলে, 50 কোটির কম হলে সে দেয় অনুমোদন। আর যখন 50 কোটি বা 50 কোটি প্লাস হয়ে যায়, তখন সেটা আর ন্যাক অনুমোদন করতে পারে না, তখন সেটা একনেকে চলে যায়। তাহলে আমাদের দেখা যায় বড় প্রকল্পগুলা এই কমিটির অনুমোদন কে দেয়? সব দেয় একনেক। আর ছোট প্রকল্প, তোমার এলাকায় একটা ছোট রাস্তা হবে, সেটা 40 কোটি টাকা ব্যয়, সেটা যাবে ন্যাকে যাওয়ার পর সেটা প্রাইম মিনিস্টার যাচাই করবে, যাচাই করার পর প্রাইম মিনিস্টার সেটার মধ্যে অনুমোদন দিয়ে দেবে। আর ধরো তোমার পদ্মা সেতু হবে, মেট্রো রেল হবে, এগুলো সব যায় একনেকে যাওয়ার পর সেগুলো প্রাইম মিনিস্টার দেখে, প্রাইম মিনিস্টারের সাথে অর্থমন্ত্রী দেখে আমরা টাকা পয়সা দিতে পারবো কিনা, পরিকল্পনা মন্ত্রীও থাকে, অন্যান্য মিনিস্টার সবাই থাকে, মিটিং করে সুবিধা অসুবিধা সব যাচাই করে, যাচাই করার পর একনেক সেটা অনুমোদন দেয়। তাহলে এখানে টাকার ফিগারটা মনে রাখতে হয়, 50 কোটির কম, 50 কোটির বেশি। তোমার এলাকায় স্কুল হবে, তাহলে সেটার অনুমোদন কে দিতে পারবে? সেটা ধরো ন্যাকে দিতে পারবে, ন্যাকের তো ছোট, একনেক বড়। এই একনেক যে কোনো জিনিসের বসকে আমরা বলি নির্বাহী, বস মানেই নির্বাহী। বসের বাংলা নাম হচ্ছে এক্সিকিউটিভ, ইংলিশ নাম এক্সিকিউটিভ, আর বাংলা নাম হচ্ছে নির্বাহী। তাহলে যে কোনো বসকে, যেমন তোমার এলাকার প্রিন্সিপাল আছে, তার প্রিন্সিপালই কিন্তু এক্সিকিউটিভ। বাংলাদেশের এক্সিকিউটিভ হচ্ছে প্রাইম মিনিস্টার, একটা জেলার এক্সিকিউটিভ হচ্ছে তোমার ডিসি, অর্থাৎ যে বস তাকে আমরা এক্সিকিউটিভ বলি। তাহলে বলা হয় যে অনুমোদনের জন্য, টাকা পয়সা অনুমোদনের জন্য, কোনো প্রকল্প অনুমোদনের জন্য সর্বোচ্চ কমিটি কোনটি? তাহলে দেখো এখানে একটা এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ কমিটি, এটাই হচ্ছে সর্বোচ্চ কমিটি। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম, সর্বোচ্চ কমিটি হচ্ছে একনেক। তাহলে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তাহলে ন্যাক আর একনেকের পার্থক্য আমরা বুঝে গেলাম। তাহলে ন্যাক হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদ, আর একনেক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, সর্বোচ্চ কমিটি, এর উপর আর কোনো কমিটি নাই। তাহলে এবার যদি প্রশ্ন আসে ন্যাক কার অধীন, তাহলে অ্যান্সার হবে পরিকল্পনা কমিশনের অধীন। আবার যদি আসে একনেক কার অধীন, তাহলে পরিকল্পনা কমিশনের অধীন। আবার পরিকল্পনা কমিশন কার অধীন, তাহলে পরিকল্পনা কমিশন আবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। এরপর দেখো শিল্প মন্ত্রণালয় কাজ করে, যেমন ধরো আমাদের দেশে একটা কর্পোরেশন আছে, সেই কর্পোরেশন নাম হচ্ছে ইস্পাত কর্পোরেশন। এইগুলো হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের কাজ। এইটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে ইস্পাত কর্পোরেশন কার অধীন, তাহলে অ্যান্সার হবে বাংলাদেশ ইস্পাত কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীন। আমরা সব পড়বো না। বাণিজ্য মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ আছে, তুমি একটা চিপস খেতে যাও, চিপসের কোনায় দেখবা লেখা আছে বিএসটিআই। এই বিএসটিআই এর একটা সিল মারা থাকে। তুমি একটা সাবান ইউজ করছো, সেটার কোনায় দেখবা বিএসটিআই একটা সিল মারা থাকে। এই যে বিএসটিআই সিলটা মারে, প্রায় পরীক্ষায় আসে বিএসটিআই কার অধীন, তাহলে অ্যান্সার হবে সেটা এই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বিএসটিআই এর কাজ কি? দেখবে বিএসটিআই যাচাই করবে তোমার সাবানটা ঠিক আছে কিনা, নাকি এই সাবান দিলে তোমার চেহারা সুন্দর হওয়ার পরিবর্তে কালো হয়ে যাবে, তোমার চেহারায় ফোসকা পড়বে কিনা, সে সাবানটার টেস্ট করে, সাবানটার মান নির্ণয় করে। যেহেতু মান নির্ণয়, তাই এটার নাম হচ্ছে কি স্ট্যান্ডার্ড। আর যেহেতু সাবানের কোয়ালিটিটা সে টেস্ট করে, খাবারের কোয়ালিটি টেস্ট করে, সাবানের মান নির্ণয় করে, তাই সেই স্ট্যান্ডার্ড। আর চিপসের কোয়ালিটি টেস্ট করে, তাই তার নাম কি টেস্টিং। তাহলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটাকে বলা হয় বিএসটিআই। তাহলে বিএসটিআই এর কাজ আমরা বুঝতে পারলাম। এক হচ্ছে সে সাবানের মান নির্ণয় করবে, তাই তার নামের সাথে কি আছে স্ট্যান্ডার্ড। আবার সে চিপসের হচ্ছে তোমার কোয়ালিটি নির্ণয় করবে, স্বাদ নির্ণয় করবে, তাই সেটা হচ্ছে টেস্টিং ইনস্টিটিউশন। বিএসটিআই কার অধীন? বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। এটা প্রচুর পরীক্ষা আসে। আর আমরা দেখেছি ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, এই ইপিজেড যে নিয়ন্ত্রণ করে সে একটা অথরিটি আছে। এই অথরিটি, এ মানে হচ্ছে অথরিটি, বাংলাদেশ ইপিজেড অথরিটি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এই ব্যবসা কার অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এরপর আরেকটা আমরা দেখেছি বেজা আছে, সেই বেজা কার অধীন? বেজা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। আরেকটা আছে বিডা কার অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন। এগুলার বিস্তারিত আলোচনা এখন আমি করলাম না।
তাহলে এইভাবে আমরা দেখতে পাবো। বিশেষ করে আমাদের আজকের আলোচ্য বিষয় এই দুইটা বেশি, ন্যাক কারোদিন পরিকল্পনা কমিশন, এক ন্যাক কারোদিন পরিকল্পনা কমিশন। 50 কোটির কম হলে ন্যাক অনুমোদন দিতে পারে, 50 কোটির বেশি হলে এক ন্যাক অনুমোদন দিতে পারে। আর এক ন্যাক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, সর্বোচ্চ কমিটি। এগুলোর সবগুলা চেয়ারম্যান, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রাইম মিনিস্টার, এক ন্যাকের চেয়ারম্যান প্রাইম মিনিস্টার, আবার ন্যাকের চেয়ারম্যান প্রাইম মিনিস্টার। এবার আসো, বাংলাদেশের যে 44টি মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয়ের যিনি বস মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের নাম হচ্ছে অর্থ মন্ত্রণালয়। কেন অর্থ মন্ত্রণালয়? এই 44টা মন্ত্রণালয়ে যত টাকা দরকার হয় সমস্ত টাকা এই অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দেয়। এই জন্য অর্থমন্ত্রী এত গুরুত্বপূর্ণ। আমরা একটু আগেও দেখেছি, যখন প্রাইম মিনিস্টার থাকে না তখন তার পরিবর্তে সভাপতিত্ব কে করে? অর্থমন্ত্রী করে। কেন অর্থমন্ত্রী করে? কারণ সকল মন্ত্রণালয় কিন্তু এই অর্থ মন্ত্রণালয়ের কাছে দায়ী। সকল মন্ত্রণালয়ে অন্যান্য মন্ত্রীরা গিয়ে অর্থমন্ত্রীর বাসায় বসে থাকে। তুমি অবাক হইবে, অনেক পাওয়ারফুল মন্ত্রী গিয়ে অর্থমন্ত্রীর বাসায় বসে থাকে যে আমার মন্ত্রণালয়ের টাকাটা দেন, আমার মন্ত্রণালয়ের টাকাটা দেন। আমরা এই অর্থ মন্ত্রণালয়ে গত ক্লাসে পড়েছি, গত লেকচারে আমরা পড়েছি অর্থ মন্ত্রণালয়ের 4টা ডিভিশন থাকে, 4টা ভাগ থাকে। 4টা ভাগ হলে 4টা সচিবও থাকে। এ হচ্ছে একটা অর্থ বিভাগ, এ হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। একটা পাইলাম অর্থ বিভাগ, একটা পাইলাম কি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, একটা পাইলাম হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর একটা পাইলাম অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর মধ্যে আমরা গত ক্লাসে পড়েছি যে অভ্যন্তরীণ মানে কি ইন্টারনাল, সম্পদ মানে কি রিসোর্স, আর বিভাগ মানে কি ডিভিশন। এটা হচ্ছে খুব পাওয়ারফুল, কারণ এর হচ্ছে টাকা পয়সা বেশি। ওই যে আমরা পড়েছি বাজেটের ক্ষেত্রে যে এনবিআর, এই এনবিআর কিন্তু এটার অধীন, এ কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক। আর যিনি এনবিআর এর চেয়ারম্যান তিনি আবার এই বিভাগের সচিব হন। আর এই অর্থ বিভাগ হচ্ছে আমাদের যে বাজেটটা প্রণয়ন, বাজেট প্রণয়নে আবার এই লোক সহায়তা করে। অর্থ বিভাগ বাজেট প্রণয়নে সহায়তা করে। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটা হচ্ছে যতগুলা ব্যাংক আছে, বিমা আছে, এগুলা দেখে যেই বিভাগ, সেই বিভাগ হচ্ছে কি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংক, বিমা এসব দেখাশোনা করে হচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাহলে আমরা দেখি এখান থেকে কি প্রশ্ন আসে। অর্থ মন্ত্রণালয়ের বা বাংলাদেশ সরকারের প্রথম অর্থমন্ত্রী, এটা জেনারেলি এখন আর বেশি ইম্পর্টেন্ট নয়। বর্তমান অর্থ উপদেষ্টা, এটা আমাদের পড়ে নিতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রথম বাজেট পেশ করেছেন তাজউদ্দিন আহমেদ, এটা খুব পরীক্ষায় আসে। অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভাগ আছে কয়টি? 4টি। তাহলে বিভাগ যদি 4টি হয় তাহলে সচিবও কয়জন থাকে? 4 জন থাকে। এখন দেখি আমরা এগুলার কাজ আমরা পড়ে ফেলেছি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট। আইআরডি ইম্পর্টেন্ট, আমরা পড়ে ফেলেছি। এনবিআর সকল প্রকার রাজস্ব, টাকা পয়সা, এই আইআরডির কাজ, এরা সব দেখাশোনা করে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হচ্ছে ব্যাংক, বিমা এসব দেখাশোনা করে। এবার আসি আমরা পরিকল্পনা মন্ত্রণালয়। একটু আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কে আমরা পড়েছি, তাই আমরা স্লাইডে শুধু দাগিয়ে দেব, আর বেশি পড়ব না। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন, এই যে দেখো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম কি? পরিকল্পনা কমিশন। আর একটি প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। এই দুইটা প্রতিষ্ঠান পরীক্ষায় আসে। এনএপিডি আসলেও আসতে পারে, তাই এটা পড়াও ভালো। এখন আমরা দেখি বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এই যে দেখো এই পরিকল্পনা কমিশন, এটা কিন্তু আমরা একটু আগে পড়লাম যে পরিকল্পনা কমিশনটা হয়েছে 1972 সালে। 72 সালে। কেন পরিকল্পনা কমিশন 1972 সালে? আমরা জানি পরিকল্পনা কমিশনকে বলা হয় পিসি। এই পিসি প্রথম পরিকল্পনা প্রণয়ন করেছে 1973 সালে থেকে 1978 সাল। কত বছরের? 5 বছরের। তাহলে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা বঙ্গবন্ধুর সময়ে 1973 থেকে 78 সালে করা হয়েছে এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তাহলে নিশ্চয়ই পিসি 73 সালের আগে হবে, তাইতে পিসি হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে, তাই এটা পরীক্ষায় আসে। 1972 সালে পিসি, তাই প্রথম পরিকল্পনা 1973 থেকে 78। প্রথম চেয়ারম্যানের নামটা ইম্পর্টেন্ট, অধ্যাপক মুজাফর আহমেদ, সে হচ্ছে প্রথম চেয়ারম্যান, তাই এই নামটা আমাদের পড়তে হবে। আচ্ছা, এখন 1973 সালে সেটাকে আবার পুনর্গঠন করা হয় পিসিকে বা পরিকল্পনা কমিশনকে। বর্তমান যে চেয়ারম্যান, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে পিএম থাকেন, পিএম চেয়ারম্যান হন। বর্তমান তো পিএম নাই, সেক্ষেত্রে উপদেষ্টা হবে চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা। আর ডেপুটি চেয়ারম্যান দরকার নাই, এটা একটু আগের পড়া, এটা বাদ। বর্তমান প্রাইম মিনিস্টারের পরিবর্তে আমাদের সেই জায়গায় বর্তমানে যিনি আছেন ওই পদে তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান অলওয়েজ কি হবেন? প্রধানমন্ত্রী হবেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী কোনো ক্রমে না থাকলে সেটা হবেন প্রধান উপদেষ্টা। বিকল্প চেয়ারম্যানটা খুব পরীক্ষায় আসে, অর্থমন্ত্রী হবেন অথবা তার অর্থ উপদেষ্টা। আর বাকিগুলা পড়ার দরকার নাই। এবার আসি কার্যপ্রণালী। এইটার কাজ কি?
এটা পরিকল্পনা মন্ত্রণালয় নয়, এটা যদিও শিরোনাম মন্ত্রণালয়, কিন্তু এখানে হবে কাজ টাকার প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনের মূল কাজ কি? প্ল্যানিং কমিশন এই যে এডিপি করে, আমরা বলেছি এক বছর মেয়াদি কিছু পরিকল্পনা আছে যেটাকে বাজেটে থাকে, এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা আবার দেখেছি যে মধ্যমেয়াদী কিছু পরিকল্পনা থাকে যেটাকে আমরা 5 ইয়ার প্ল্যান বলি বা পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা সেটাকে বলি। আর কিছু থাকে প্রেক্ষিত পরিকল্পনা, সেটা 10 বছরও হইতে পারে, 20 বছরও হইতে পারে। এই এক বছরের পরিকল্পনা যে এডিপি, অর্থাৎ বাজেটে যে এডিপি থাকে, বর্তমানে তোমরা পড়েছো, বাজেটে পড়েছো 2,65,000 কোটি টাকা হচ্ছে আমাদের এডিপির জন্য বরাদ্দ থাকে। এটা তৈরির জন্য কিন্তু এই পরিকল্পনা কমিশন কাজ করে থাকে। তাহলে আমাদের স্বল্প মেয়াদী পরিকল্পনা করে, মধ্যমেয়াদী পরিকল্পনা করে 5 বছরের, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে 10 বছর বা 20 বছর, এগুলো সব করে পরিকল্পনা কমিশন, পিসি। আর যদি কোনো ক্রমে অপশনে পিসি না থাকে সেক্ষেত্রে হবে পরিকল্পনা মন্ত্রণালয়। এই যে রিসেন্টলি শেখ হাসিনার পলায়নের পর এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি, একটা নতুন কমিটি করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এটা পড়ে নিতে পারো। এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রধান, তারটা পড়ে নিতে পারো। প্রধান হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য, এই কমিটির প্রধান। বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশের দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটির প্রধান। বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন, নট কিন্তু মন্ত্রণালয়। আমি আবারও বলছি, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কি? কমিশন। এটাকে সংক্ষেপে আমরা ইংলিশে কি বলি? পিসি। ইংলিশে বলি পিসি বা প্ল্যানিং কমিশন। আর এই যে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, অর্থাৎ 5 বছরের একটি পরিকল্পনা থাকবে, পরিকল্পনা মাফিক কাজ করবো, এটা আমাদের শিখিয়েছে কে? রাশিয়া শিখিয়েছে। তখন রাশিয়া ছিল ইউএসএসআর আমাদের শিখিয়েছে। আর রাশিয়ার যে প্রেসিডেন্ট ছিল বা ইউএসএসআর এর প্রেসিডেন্ট জোসেফ স্টালিন আমাদের প্রথম এইটা শিখিয়েছে। এটা পরীক্ষায় আসে। এখন মোটামুটি পৃথিবীর অধিকাংশ দেশে এই 5 ইয়ার প্ল্যান করে। এই 5 ইয়ার প্ল্যানগুলো আমরা কার কাছ থেকে শিখেছি? ইউএসএসআর এর কাছ থেকে, জোসেফ স্টালিনের কাছ থেকে আমরা শিখেছি। বাংলাদেশে এই পর্যন্ত মোট কয়টি পরিকল্পনা গৃহীত হয়েছে? দুইটা খেয়াল করে দেখো। 5 ইয়ার পরিকল্পনা এই পর্যন্ত গৃহীত হয়েছে 8টি। তাহলে যদি বলা হয় বাস্তবায়িত হয়েছে কয়টি, এটাও কিন্তু পরীক্ষায় আসে। বাস্তবায়িত হয়েছে কয়টি? তাহলে বাস্তবায়িত হয়েছে 7টি, আর চলমান আছে 1টি। তাহলে চলমান আছে হচ্ছে 1টি, বাস্তবায়িত হয়েছে 7টি। যদি প্রশ্নে কোনো ক্রমে বাস্তবায়িত থাকে তাহলে অ্যান্সার হবে 7টি। আর পরিকল্পনা এই পর্যন্ত গৃহীত হয়েছে কয়টি? তাহলে অ্যান্সার হবে কি? 8টি। এখন চলছে কয় নাম্বারটা? এখন চলছে 8 নংটা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে। এই যে ন্যাক, দুইটা জিনিস আমরা আগেও পড়েছিলাম, একটা হচ্ছে ন্যাক আর একটা হচ্ছে কি? একনেক। একনেক আর ন্যাক কিন্তু প্রায় সেম। এই ন্যাকের সাথে শুধুমাত্র কি লাগানো হয়েছে? একনেক লাগানো হয়েছে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আর এটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তাহলে আমরা ন্যাক পড়ে ফেলেছি। ন্যাকের কাজ কি বলতো? দেশের যে অর্থনৈতিক উন্নয়ন হবে সেই অর্থনৈতিক উন্নয়নে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। কেন রাজনৈতিক কর্তৃপক্ষ বললাম? এখানে সকল মন্ত্রীরা থাকে। তাহলে মন্ত্রীরা রাজনৈতিক, এটা চেয়ারম্যান থাকে প্রাইম মিনিস্টার, তাহলে সে হতো রাজনৈতিক। বর্তমানে প্রধান উপদেষ্টা, এটা বেশি পড়ার দরকার হবে না, কারণ আমরা জানি যে ওনারা কিছুদিন পর নির্বাচন দিয়ে চলে যাবেন। আর এখানে কাজটা পড়তে হবে। কাজ হচ্ছে সে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র। দারিদ্র্য বিমোচন কৌশলপত্র খুব ইম্পর্টেন্ট। এটাকে ইংলিশে আসে পভার্টি। পিতে হচ্ছে পভার্টি মানে দারিদ্র, রিডিউস মানে কমানো, রিডিউস থেকে হবে রিডাকশন, পভার্টি রিডাকশন, দারিদ্র্য বিমোচন। এই দুটাকে একসাথে বলি পভার্টি রিডাকশন বা দারিদ্র্য বিমোচন। স্ট্র্যাটেজি, কৌশল, পত্র মানে হচ্ছে পেপার, স্ট্র্যাটেজি পেপার, তাহলে এটাকে পিআরএসপি বলা হয়। এই পরিকল্পনা কমিশন কিন্তু পিআরএসপিও তৈরি করে। দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, এটাকে ইংলিশে বলি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এই সব তৈরি করে কে তৈরি করে? পিসি তৈরি করে, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি করে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি কি বলতো? এডিপি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা বাজেটে থাকে, আমরা বহুবার বলেছি। এরপর সে চূড়ান্ত করে। প্রথমে তো সে একটা পরিকল্পনা তৈরি করে, তারপর সেটা যাচাই বাছাই করে, তারপর সেটা চূড়ান্ত করে, তারপর সেটা অনুমোদন করে। তবে ন্যাকের কাজ কোনটা? 50 কোটির কমটা, 50 কোটির কম। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। সেম কাজই করে, তবে একটা কম টাকার একটা বেশি টাকার। তাহলে দেখো, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশে সর্বোচ্চ সিদ্ধান্ত, যখন এই সর্বোচ্চ কথাটা থাকবে, তো সর্বোচ্চ বলতে আমরা কি বুঝি? এক্সিকিউটিভ বুঝি। তাহলে এক্সিকিউটিভ তো এখানে আছে। এক্সিকিউটিভ মানে সর্বোচ্চ, এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী। তাহলে এটা হচ্ছে একনেক। একনেকের কার্যাবলীটা আমাদের পড়তে হবে। একনেকের কার্যাবলী সকল ডিপিপি। এই ডিপিপি হচ্ছে অর্থাৎ কোথায় কি করবে না করবে সেটা একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটাকে আমরা ডিপিপি বলি। ডিপিপি সে বিবেচনা করে, ভালো মন্দ যাচাই করে, তারপর সেটা অনুমোদন করে। এরপর অনুমোদন করার পর যদি 50 কোটির ঊর্ধ্বে হয় তাহলে এইটার অনুমোদন কে দেয়? এই একনেক দেয়।
একনেকের চেয়ারম্যানকে, একনেকের বর্তমান চেয়ারম্যান আমাদের এখানে প্রধান উপদেষ্টা দেখাচ্ছে, কিন্তু জেনারেলি এটা চেয়ারম্যান হবে কে? প্রাইম মিনিস্টার, কারণ তোমরা জানো যে একসময় নির্বাচন হলে দেশে প্রাইম মিনিস্টার আসবে। তারপর হচ্ছে সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা 3 প্রকার। উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশে কয় প্রকার? 3 প্রকার, কিন্তু এই পর্যন্ত কয়টি হয়েছে? 12টি। তাই প্রশ্ন দুইটা কিন্তু আলাদা। উন্নয়ন পরিকল্পনা 3 প্রকার, একটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী কয় বছরের? 1 থেকে 3 বছরের মধ্যে। আর মধ্যমেয়াদী কয় বছরের? 5 বছরের। আর দীর্ঘমেয়াদী কয় বছরের? 10 বা 20 বছরের। তাহলে এখানের কাজ আমাদের কি শেষ। আমাদের এই পর্যন্ত 5 বছরের পরিকল্পনা কয়টি হয়েছে? 5 বছরের পরিকল্পনা হয়েছে কয়টি? 8টি। আর 10 বা 20 বছরের পরিকল্পনা হয়েছে প্রেক্ষিত পরিকল্পনা, যেটাকে বলে 2টি। তাহলে এই মিলায় 10টি, 8 আর 2 10টি, আরও 2টি পরিকল্পনা আছে। আর এডিপি যেহেতু 1 বছরের হয়, বাজেটে এডিপি থাকে, সুতরাং এটা কি? এটি হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। আর যে আমরা পড়েছি পিআরএসপি, পভার্টি রিডাকশন। পভার্টি মানে হচ্ছে দারিদ্র রিডাকশন, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এই পিআরএসপিগুলো সাধারণত 2 বছরের পরিকল্পনা হয়ে থাকে। তাহলে এটিও কোন ধরনের পরিকল্পনা? পিআরএসপিও স্বল্পমেয়াদী পরিকল্পনা। এবার আমরা বিগত সালের নানাবিধ প্রশ্নে চলে আসলাম। তাহলে আমরা দেখলাম আমাদের এই 4টা পর্বের ক্লাসে আমরা 290টি অর্থনীতির সকল প্রশ্ন আলোচনা করব, বিগত সালের সকল প্রশ্ন অর্থনীতির। এবার দেখি বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? তাহলে অ্যান্সার হবে 8টি। একনেক, এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের প্রধানকে? একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। সপ্তম তো আর আমরা পড়বো না, আমরা এখন কি পড়বো? অষ্টম। যেহেতু অষ্টম চলমান রয়েছে, এটা পুরাতন দিনের প্রশ্ন, তাই সপ্তম আছে, আমরা পড়বো অষ্টম। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ প্রতি বছর বাংলাদেশে গড় প্রগতি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা। তাহলে অর্জনের লক্ষ্যমাত্রা ছিল কত? লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 8.51 বা এটা ছিল লক্ষ্যমাত্রা জিডিপির প্রবৃদ্ধি অর্জন। কিন্তু এটা লক্ষ্যমাত্রা কত সালে ছিল? টার্গেট 2025 সালে। কিন্তু বাস্তবতাটা আমি দিয়ে দিই, বাস্তবতা হচ্ছে বর্তমানে কত আছে? বাস্তবতা হচ্ছে এটা। অর্থাৎ সরকার চেয়েছিল 2025 সালে যে হারে বাড়া শুরু করছিল 20 থেকে, 20 সালে হবে এটা, 21 সালে হবে এটা, 22 সালে হবে এটা, 23 সালে হবে এটা, 24 সালে হবে এটা, 25 সালে হবে এটা। তাহলে 25 সালে হবে 8.51, এটা সরকারের টার্গেট ছিল। কিন্তু দেখা যায় বাস্তবতা কমে গিয়ে সেটা কোথায় চলে এসেছে? 5.82%-এ বর্তমানে চলমান রয়েছে এই সালে। একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে? প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন বা পিসি গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিকে আমরা পড়বো না, সেটার জায়গায় আমরা কি পড়বো? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদ হবে? তাহলে মেয়াদটা তো এখানে তো থাকবে না, তাহলে আমরা পড়ে ফেলি। মেয়াদটা হচ্ছে 2020 সালে শুরু হয়েছিল, আর এখন 2025 সালে, এই বছর এটা শেষ মেয়াদ। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত, যেহেতু সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ শব্দের অর্থ কি? এক্সিকিউটিভ। তো এক্সিকিউটিভ কমিটি কি হবে? একনেক। তাহলে এক্সিকিউটিভ কমিটি, এই যে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বড় বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? বড় বড় উন্নয়ন প্রকল্প বলতে আমরা বুঝি সেটা কি? 50 কোটির বেশি। এই 50 কোটির বেশি হলে সেটা একনেকের সভায়। একনেকের এক্সিকিউটিভ কমিটি, তাহলে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তাহলে 1 নাম্বারটাই হবে উত্তর। দেখো, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এগুলো আবার একটু সচেতন থাকতে হয়। লাস্টটা হচ্ছে ন্যাক, মানে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ভুল কি নয়, কমিটি নয়। এটা কাউন্সিল ছিল, কিন্তু এটা হলো না। কেন হলো না? কারণ এখানে এক্সিকিউটিভ না হয়ে ইকোনমিক হয়েছে। একনেকের বিকল্প চেয়ারম্যানকে? যদি কোনো কারণে প্রাইম মিনিস্টার না থাকেন, সর্বোচ্চ পাওয়ারফুল হচ্ছে অর্থমন্ত্রী। বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? তাহলে সেটা হবে, দেখো এখানে কিন্তু পিসি নাই। পিসি মানে কি? প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন নাই। যেহেতু পরিকল্পনা কমিশন নাই, তাই হবে মন্ত্রণালয়। আর যদি পরিকল্পনা বা পিসি থাকতো, তাহলে অ্যান্সার হতো পরিকল্পনা কমিশন। কত সাল থেকে বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়? আমরা সেটা পড়েছি 1973 সাল থেকে বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা কী হয়েছে? শুরু হয়েছে। আর এটা অবশ্যই জুলাই থেকে হবে, কারণ বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কি থেকে? জুলাই থেকে। আর এটা 73 সালে শুরু হলো, 5 বছর তো, 78 সালে এটা কি শেষ। বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? এখন পর্যন্ত বাস্তবায়িত, দেখো এখানে কিন্তু গৃহীত বলে নাই, এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে কয়টি? 7টি, কিন্তু গৃহীত হয়েছে 8টি। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ, সেটা আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে দেশ স্বাধীনতার পরপরে 1973 সাল থেকে 5 বছর তো, 1978 সাল পর্যন্ত। পিআরএসপি, পিআর মানে কি? পভার্টি রিডাকশন। আর এসপি মানে কি? স্ট্র্যাটেজি পেপার। তাহলে পভার্টি রিডাকশন, দারিদ্র বিমোচন, আর স্ট্র্যাটেজি পেপার কৌশলপত্র। দারিদ্র বিমোচন কৌশলপত্র, দেখো কোথায় আছে? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, এই যে দারিদ্র বিমোচন কৌশলপত্র। তাহলে পিআরএসপি পূর্ণরূপ কি? ও দুইবার হয়ে গেছে প্রশ্নটা, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার।
এরপর মাঝখানে আবার একটা নিয়েছিল অন্তর্বর্তী সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার একটা নিয়েছিল অন্তর্বর্তী পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক না? ইন্টারিম, ইন্টারিম মানে হচ্ছে কি অন্তর্বর্তী পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। তাহলে দেখতে হবে ইন্টারিম কোথায় আছে, সবকটা ইন্টারিম আছে। ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, এই যে এটা হবে অ্যান্সার, ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। বাংলাদেশের সপ্তম বাদ আমরা পড়ব কি অষ্টম। আর তোমরা যদি আবার বিগত সালে এটা যদি এক বছর পর দেখো তাহলে আবার তখন সেটাকে পড়তে হবে অষ্টম, হ্যাঁ অষ্টমী, এক বছর পরও সেটা নবম হয়ে যাবে, 25 সাল পার হলেই সেটা নবম হয়ে যাবে। বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কোন অর্থ বছরে? আমরা সেটা এখানে সপ্তম পর্যন্ত আছে, অষ্টম যেহেতু নাই তাহলে আমরা একটা কেটে দিয়ে অ্যান্সার দিয়ে দিই। তাহলে কেটে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2020 থেকে কত 2025। বর্তমানে বাংলাদেশে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে? তাহলে বর্তমানে চলছে হচ্ছে, এটা আগের প্রশ্ন না, এটা রিসেন্ট প্রশ্নই, তাহলে অ্যান্সার হবে কি অষ্টম চলছে। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ বহুবার পরীক্ষা এসেছে। এটা জুলাই থেকে শুরু হবে, জুলাই 20, আর শেষ হবে কোথায়? জুনে। এটা অর্থ বছর, বাজেটের অর্থ বছর অনুসারে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য কোনটি? প্রতিপাদ্য হচ্ছে দক্ষতার উন্নয়নে বিনিয়োগ। প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা কয় বছরের জন্য হয়? আমরা পড়েছি প্রেক্ষিত পরিকল্পনা 10 বা 20 বছরের জন্য হবে। তাহলে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ তোমরা সবাই জানো, এটা আওয়ামী লীগ সরকারের একটা স্লোগান ছিল, 10 থেকে 21। জেনারেলি এটা আসার কথা না, তারপর আমরা পড়ে ফেলি। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনাটা আমরা দেখেছি সেটা হচ্ছে রূপকল্প 41। তাহলে রূপকল্প 41 কোনটা? 20 বছরের একটি পরিকল্পনা, 21 থেকে 41। এই রূপকল্প 41 এর টার্গেট কি? উন্নত বাংলাদেশ। আর উন্নত বাংলাদেশের টার্গেট কি? যেখানে আমাদের মাথাপিছু আয় হবে $12,500। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা যেটা রূপকল্প 41, 20 বছর বাস্তবায়নের লক্ষ্যে গৃহীতব্য 4টি পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম কোনটি? প্রথমটি হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এখানে একটু ব্যাখ্যার দাবি রাখে, এটা একটু বোঝায় দেয় তোমাদের। তাহলে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা শুরু হবে 21 থেকে। তাহলে 21 থেকে যদি শুরু হয় তাহলে দেখো এখানে কয়টা পাও তুমি? এই যে ধরো 21 থেকে শুরু হলে আমরা 20 ধরি, 2020 থেকে 25 সাল যেটা প্রথমটা এখন চলতেছে, তাহলে এখানে 5 বছর, এখানে একটি। এরপর আমরা 2 নাম্বারটা দেখব, 25 থেকে 30 সাল 2 নাম্বার, তারপর 30 থেকে 35 সাল 3 নাম্বার, 35 থেকে 40 সাল সেটা 4 নাম্বার। তাহলে আমাদের এই 20 বছর কভার করতে কয়টা 5 ইয়ার প্ল্যান লাগবে? 4টা 5 ইয়ার প্ল্যান লাগবে। 4টা মিলে কত হবে? 20 বছর। তাহলে এই হচ্ছে 4টা। তাহলে এখন যেটা চলতেছে, প্রথম যেটা চলতেছে 20 থেকে 25, এটা তো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেই কথাই বোঝানো এখানে হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে এই 20 বছর কাভার দিতে 4টি পরিকল্পনা লাগবে, এর প্রথমটাই হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। রূপকল্প 41 হলো একটি পরিকল্পনা। বাংলাদেশ ভিশন 2021 সেটা হচ্ছে ওই আওয়ামী লীগ সরকারের আমলে ছিল। 100% শিক্ষার অর্জন করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আমরা বলেছি যত ভিশন আছে আমাদের, সমগ্র ভিশনের মধ্যে একটা উদ্দেশ্য কি থাকে? সেটা হচ্ছে দারিদ্র্যমুক্ত। সেটা এসডিজির মধ্যেও থাকে। ওই যে বলেছি 1 নম্বর নো পভার্টি, 2 নম্বর হচ্ছে জিরো হাঙ্গার। রূপকল্প 41 বাস্তবায়নের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। 2035-31 সালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আমরা বিগত কোনো এক ক্লাসে পড়েছি। এটার 4টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে এলডিসি, সবচেয়ে গরিব কান্ট্রি। একটা হচ্ছে মিডল কান্ট্রি, এটাও মিডল কান্ট্রি, মিডল ইনকাম। আর লাস্টের হচ্ছে ডিসি বা ডেভেলপ কান্ট্রি। তাহলে বাংলাদেশ একটা হচ্ছে লোয়ার মিডল ইনকাম আর একটা হচ্ছে হায়ার মিডল ইনকাম। বাংলাদেশ বর্তমান আছে কি? লোয়ার মিডল ইনকামে। 2025 সালে বাংলাদেশ আছে লোয়ার মিডল ইনকামে। আর 2031 সালে বাংলাদেশ চলে যাবে কি? হায়ার মিডল ইনকামে। এই হচ্ছে উচ্চ, হায়ার মানে কি? উচ্চ, মিডল হচ্ছে মধ্যম, ইনকাম মানে হচ্ছে আয়। উচ্চ মধ্যম আয়ের দেশে বাংলাদেশ চলে যাবে 2000 সালে? 31 সালে। সেটা এখানে বোঝানো হয়েছে। রূপকল্প 2041 কয়টি স্তরের উপর নির্ভরশীল? আমরা সেটা পড়ে ফেলেছি। 4টি স্তর, মানে 4টি পরিকল্পনা আছে এখানে। ডিজিটাল বাংলাদেশ এর পরিবর্তে নাম স্মার্ট বাংলাদেশ, সাধারণত এটি আসবে না, আওয়ামী লীগের স্লোগান, তাই এটা বাদ। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? সেটা 2041 সালে। শেখ হাসিনার এটা পড়ার দরকার নাই। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি? ভিত্তি হচ্ছে 4টি। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ কি কি? স্মার্ট নাগরিক হতে হবে, স্মার্ট সরকার হতে হবে, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ হতে হবে। স্মার্ট বাংলাদেশের প্রথম স্তম্ভ কোনটি? প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের জনগণকে স্মার্ট হতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদ। তো জাতীয় অর্থনৈতিক পরিষদ বলতে আমরা কি বুঝি? ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। জাতীয় অর্থনৈতিক পরিষদ অনুমোদিত দেশের প্রথম ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশ
বদ্বীপ পরিকল্পনা কত বছরের জন্য প্রণয়ন করা হয়েছে? বদ্বীপ পরিকল্পনা 100 বছর, আমরা যেটাকে বলি ডেল্টা 2100। এই ডেল্টা 2100 কি বছর? 100 বছর। সমগ্র বাংলাদেশে 6টি হটস্পটে ভাগ করা হয়েছে, ঠিক না? বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা কত বছর, কত সাল পর্যন্ত? 2100 সাল পর্যন্ত। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 কৃষির সাথে যুক্ত, তাহলে অ্যান্সার হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। ডেল্টা প্ল্যান সমগ্র দেশে কয়টি হটস্পটে ভাগ করা আছে? 6টি হটস্পটে ভাগ করা আছে, মানে সমস্যার ভিত্তিতে 6টি হটস্পটে ভাগ করা আছে। যেমন ধরো উত্তরবঙ্গে একটি হটস্পট। উত্তরবঙ্গের কি সমস্যা? উত্তরবঙ্গে হচ্ছে তোমার মঙ্গার সমস্যা, মানে ভালো জল পাওয়া যায় না, পানির স্তর অনেক নিচে চলে গেছে। দক্ষিণ অঞ্চল আরেকটি হটস্পট। দক্ষিণ অঞ্চলের কি সমস্যা? দক্ষিণ অঞ্চল হচ্ছে সমুদ্রের পানির কারণে লবণাক্ত হয়ে গেছে, সেখানে চাষাবাদ ভালো হয় না। এরপর ধরো পার্বত্য চট্টগ্রাম আরেকটি স্পট। পার্বত্য চট্টগ্রামে কি সমস্যা? পার্বত্য চট্টগ্রামের সমস্যা হচ্ছে তোমার কি সমস্যা? পাহাড় ধস একটা বিশাল সমস্যা, তারপর সেখানে পানি পাওয়া যায় না, আরেকটা সমস্যা। 3 নম্বর হচ্ছে ভালো রাস্তাঘাট নেই, 4টা সমস্যা, সেখানে ভালো বিদ্যুতের ব্যবস্থা নেই। এই সমস্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। আবার হাওড় অঞ্চলকে আরেকটা হটস্পট করা হয়েছে। হাওড় অঞ্চলের কি সমস্যা? হাওড় অঞ্চলের সমস্যা হচ্ছে হঠাৎ বৃষ্টি হলেই হঠাৎ বন্যা হয়ে হাওড়ের চারপাশে মানুষ তলিয়ে যায়, বন্যায় আটকা পড়ে, হাওড়ের বাঁধ নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। তাহলে হাওড় অঞ্চলে আরেকটা সমস্যা। এরপর আরেকটা হটস্পট করা হচ্ছে সিটিজ। সমস্ত সিটিজগুলোর সমস্যা। সিটিজগুলোর কি সমস্যা? সিটিজগুলোর সমস্যা হচ্ছে সুয়ারেজের সমস্যা, পায়খানা অবস্থা আটকায় থাকে, একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে ভাসতে থাকে, কি একটা অবস্থা। তাহলে বাংলাদেশের সমস্যা অনুসারে সমগ্র বাংলাদেশকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। আর হচ্ছে আরেকটা সমস্যা আমাদের জন্য, আমরা শরীয়তপুর এলাকার নদী ভাঙন, এটার নাম হয়েছে রিভার অ্যান্ড আস্টুয়ারি, নদী এবং নদী মোহনার সমস্যা। নদী এবং নদী মোহনার যেই জেলাগুলো আছে সেগুলো একটা হটস্পট। সেটার কি সমস্যা? সেটার সমস্যা হচ্ছে নদী ভাঙনের সমস্যা। নদী ভাঙনে বাংলাদেশে প্রতি বছর 50,000 পরিবার নিঃস্ব হয়ে যায়। নদী ভাঙন খুবই মর্মান্তিক ব্যাপার। ধরো তোমার একটা 5তলা বিল্ডিং আছে, বিল্ডিংটা 1 মিনিটেই নিমিষেই শেষ। তোমার 5 কোটি টাকার সম্পদ আছে, সম্পদ নদীর গর্ভে চলে গেছে, তুমি নিঃস্ব, জিরো হয়ে গেছে। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ডেল্টা প্ল্যানটা পড়লে বোঝা যায় বাংলাদেশে কোন অঞ্চলের কী সমস্যা, সবই ডেল্টা প্ল্যানটা পড়লে বোঝা যায়। তাহলে বাংলাদেশকে সমস্যার ভিত্তিতে এই 6টা হটস্পটে ভাগ করা হয়েছে। বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তা করছে কি? নেদারল্যান্ড সহায়তা করছে। বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় প্রকল্প, বাংলাদেশে একটা আশ্রয়ন প্রকল্প করা হয়েছে স্বাধীনতার পরপরই, কক্সবাজার। BIDS আমরা পড়েছিলাম, এটা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, আর বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি মানে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, এটা হবে। এরপর BIDS এর বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এই জায়গায় আছে BIDS। এবার আসো দারিদ্র্য। তাহলে আমাদের এখানে দুটো জিনিস বুঝতে হয়, এক হচ্ছে দারিদ্র্য কি, আমরা কীভাবে দারিদ্র্যটা নিরূপণ করি, আর দারিদ্র্য বিমোচনের কৌশল সমূহ আমরা সেগুলো দেখব। আমরা প্রথম দিকে দারিদ্র্য নিয়ে হালকা টুকটাক আলোচনা করেছিলাম, এখন আমরা দারিদ্র্যের সংজ্ঞা আসবো। দারিদ্র্যের সংজ্ঞাটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে সে কি কম দারিদ্র্য না বেশি দারিদ্র্য। একটা দারিদ্র্য হচ্ছে ধরো দারিদ্র্য, শুধু দারিদ্র্য, আরেকটা দারিদ্র্য হচ্ছে চরম দারিদ্র্য। এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখি বর্তমানে দারিদ্র্য বাংলাদেশে কত পার্সেন্ট? 18.7% হচ্ছে বাংলাদেশের মানুষ দরিদ্র। আর বাংলাদেশের চরম দরিদ্র মানুষ একটু বেশি, চরম দারিদ্র একটু কম হবে, এটা হচ্ছে 5.6% মানুষ বাংলাদেশে বর্তমানে কি আছে? দারিদ্র আছে। এবার আমরা আসি, ধরো একটা লোক 3 বেলা খাইতে পারে, এ 3 বেলা খায়, কিন্তু এই 3 বেলা খাইলেও এর খাবারের মধ্যে কি নেই? মাংস নেই, মাংসে তো পুষ্টি বেশি, মাংস নেই, মাছ নেই, অর্থাৎ এগুলা কেনার সামর্থ্য তার নেই, কিন্তু 3 বেলা খাইতে পারে, তাহলে সে দারিদ্র। আবার এখানে দেখা যায় এই মাছ মাংস তো পায়ই না, মাছও পায় না, মাংসও পায় না, আবার খাবার খায় মাত্র 2 বেলা, অর্থাৎ ডাল ভাত খায়, তাও 2 বেলা খাইতে পারে, সে হচ্ছে চরম দারিদ্র। 2 বেলা বা 2 বেলার কম, সে হচ্ছে চরম দারিদ্র। এবার আসো ওয়ার্ল্ড ব্যাংকের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে, ধরো কাকে আমরা দারিদ্র বলবো? যে প্রতিদিন $2 কম ইনকাম করে। $2 কম মানে কত ডলার? $1.9 যে ইনকাম করে প্রতিদিন, অর্থাৎ যে প্রতিদিন 200 টাকার মতো ইনকাম করে, সে হচ্ছে দারিদ্র। 200 টাকা দিয়ে তো সংসার চলে না, মাসে 6,000 টাকা হয়। তাহলে যে $2 কম ইনকাম, সে হচ্ছে দারিদ্র। আর চরম দারিদ্র সম্পর্কে বলা নাই। আরেকটা আছে হচ্ছে ক্যালোরি পদ্ধতি। ক্যালোরি পদ্ধতি সম্পর্কে বলা আছে, এটা আবার মেডিকেলের ভাষা, যে 1805 কিলো ক্যালোরির কম খায়, যে 1805 কিলো ক্যালোরি বা এর কম খায়, এটার কমও হইতে পারে বা এই অ্যামাউন্টও হইতে পারে, সে হচ্ছে চরম দারিদ্র। আর যে 2122 কিলো ক্যালোরি বা এর কম খায়, সে হচ্ছে দারিদ্র। তাহলে আমরা যে খাই, আমরা তো 3 বেলাই ভালোভাবে খাইতে পারি, আমরা মাছও খাইতে পারি, মাংস খাইতে পারি, আমাদের যে শরীরে কিন্তু প্রায় 3000 কিলো ক্যালোরি প্রবেশ করে। তাহলে আমরা 3000 কিলো ক্যালোরি পাই, তাই আমরা দারিদ্র নই। যে 2122 কিলো ক্যালোরি বা এর কম খায়, সে দারিদ্র। আর যে 1805 কিলো ক্যালোরি বা এর কম খায়, সে হচ্ছে চরম দারিদ্র।
আর এইভাবে এটা আমরা অনেকে বুঝতে পারি না, তাই এই সিস্টেমটা সুন্দর। যে মাছ মাংস পাই না কিন্তু 3 বেলা ডাল ভাত খায় বাঁচতে পারে সে দারিদ্র, আর যে মাছ মাংস পাই না 2 বেলাও খাবার ভালো করে পায় না সে চরম দারিদ্র। এই হচ্ছে দারিদ্র্যের সংজ্ঞা। তাহলে দারিদ্র্য বিমোচনের জন্য সরকার অনেকগুলো কৌশল করেছে আমরা দেখেছি। এসডিজির 1 নাম্বারটাই কি ছিল বলতো? দারিদ্র্য দূরীকরণ। এসডিজির 2 নাম্বারটাই কি ছিল? জিরো হাঙ্গার। 1 নাম্বারটা নো পভার্টি, 2 নাম্বারটা কি? জিরো হাঙ্গার। এসডিজির 3 নাম্বারটাই কি আছে? 3 নাম্বারটা আছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, ভালো সুস্বাস্থ্যের কথা। 4 নাম্বার আছে কোয়ালিটি এডুকেশন। 5 নাম্বার এগুলো আমাদের দরকার নাই। আর 13 নাম্বারটা পড়তে হবে ক্লাইমেট অ্যাকশন। আচ্ছা, দারিদ্র দূরীকরণে বাংলাদেশ সরকার বা প্ল্যানিং কমিশন অনেকগুলা পরিকল্পনা করেছে। এর মধ্যে কমিশনের মধ্যে আমরা দেখতে পারি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার আছে, পিআরএসপি যেটাকে আমরা বলা বলি পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার 2005 সালে। এরপর আমরা দেখেছি ভালনারেবল মানে দরিদ্র গ্রুপকে ফিডিং মানে খাবার দেওয়ার ব্যবস্থা করা, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট দরিদ্র মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করা, সামাজিক সোশ্যাল সেফটি নেট সেটা আমরা পড়েছি, বয়স্কদের ভাতা দেওয়া হচ্ছে, দুস্থ মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, বিধবা মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, এতিমদের ভাতা দেওয়া হচ্ছে। এইভাবে দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। টিআর টেস্ট রিলিফ অর্থাৎ কিছু চাল ডাল দেওয়া হয়, জিয়া জেনারেল রিলিফ এখানেও চাল ডাল দেওয়া হয়, যদি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদরা খায় ফেলে। আর ওএমএস হচ্ছে ওপেন মার্কেট সেল, ধরো বাহিরে তেলটা 190 টাকা তাই সে কিনতে পারে না, আর ওপেন মার্কেট সেলে তেলটা পাওয়া যায় 100 টাকায়, তাই দরিদ্র মানুষ এখানে লাইন ধরে এই ওপেন মার্কেট সেল থেকে চাল কিনে ডাল কিনে, বেশি দেয় না, আবার একটা লিমিট থাকে, লিমিট মতো দেয়। অনেক দোকানদার আছে বুঝছো, অনেক দোকানদার এখানে এসে লাইনে দাঁড়ায় তেল চাল ডাল কিনে নিয়ে সে দোকানে নিয়ে 190 টাকা করে বিক্রি করে, মানে জালিয়াতি করে অনেক দোকানদার। কাবিখা হচ্ছে আগে কাজের বিনিময়ে খাদ্য দেওয়া হতো, কারণ আগে মানুষের খাবারের অভাব ছিল, এখন খাবারের অভাব মানুষের তেমন একটা নাই, তাই এখন কাজের বিনিময়ে কি দেওয়া হয়? টাকা দেওয়া হয়। দারিদ্র্য বিমোচনে সরকার চেষ্টা করে। তাহলে আমরা দেখি এই যে সামাজিক নিরাপত্তা খাত, সামাজিক নিরাপত্তা বেষ্টনী 2024-25 বাজেটে দেখো, আমি বলেছিলাম 2024 সালে ছিল 1,45,000 কোটি টাকা, এখন একটু কমছে 1,36,000 কোটি টাকা। এটা প্রায় পরীক্ষায় আসে। এই যে বর্তমান যে রানিং বাজেট চলছে সেই রানিং বাজেটে 1,36,000 কোটি টাকা এই খাতে ব্যয় করা হয়। তাহলে বাংলাদেশ সরকারের যে কয়েকটা ব্যয় যদি আমরা দেখি, সেই ব্যয়গুলোর মধ্যে আমরা সবচেয়ে বড় ব্যয় দেখতে পারি হচ্ছে উন্নয়নে, সেটা হচ্ছে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বড় বড় উন্নয়নের জন্য বড় বড় প্রকল্পের জন্য এডিপি ব্যয় করা হয় 2,65,000 কোটি টাকা। আমরা আরেকটা ব্যয় দেখতে পাই সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেছনে, জনপ্রশাসন মন্ত্রণালয় মিনিস্ট্রি অর্থাৎ চাকরির জন্য সরকার এখানে ব্যাপক ব্যয় করে 1,75,000 কোটি টাকা। আমরা আরেকটা ভালো ব্যয় দেখতে পাই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের চাইতে ব্যয় এটাই বেশি, এই যে সামাজিক সোশ্যাল সেফটি নেটে বেশি। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যয় তো 1,11,000 কোটি টাকা, আর এটার ব্যয় কত? 1,36,026 কোটি টাকা হচ্ছে এটার ব্যয়। আর শিক্ষা মন্ত্রণালয়ের ব্যয় হচ্ছে 1,11,000 কোটি টাকা, সেই হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের চাইতে এটাই বেশি। তাহলে বাংলাদেশ সরকারের ব্যয়ের বড় বড় খাতগুলো তুমি দেখে ফেললা। লাস্টবার আমরা দেখি প্রচুর ব্যয় করে এডিবিতে, প্রচুর ব্যয় করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর দেখতে পাই আমরা সামাজিক সোশ্যাল সেফটি নেট, কত গুরুত্বপূর্ণ জিনিস তোমরা বুঝতে পারবে। আর ব্যয় করে কি? শিক্ষা মন্ত্রণালয়। বয়স্ক ভাতার কার্যক্রম শুরু হয়েছে, এটা শুরু করেছে আওয়ামী লীগের আমলে 1996 সালে এটার শুরু করেছে, 97 থেকে কার্যক্রম দেওয়া শুরু করেছে, কিন্তু অ্যান্সারটা আসে 98টা হবে মূল অ্যান্সার। 98 থেকে টাকা দেওয়া শুরু করছে। বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাকে দেওয়া হয়, সেটাও 98 সাল থেকে শুরু হয়, এটা সাধারণত খুব বেশি আসে না, দরকার নাই। আর সম্মানী ভাতা আর জেনারেলি একটাও আসে না। এই খাদ্য সহায়তা কর্মসূচিতে আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, ওএমএস ওপেন মার্কেটে সেল করবে, কাবিখা কাবিটা বিজিএফ কর্মসূচি টিআর জিআর এই সবগুলা খাদ্য সহায়তা কর্মসূচি, গরিব মানুষকে খাদ্য সহায়তা দেওয়া। এটা খুব পরীক্ষায় আসে। দেশে বয়স্ক ভাতা চালু হয়েছে কত সালে? 1998 সালে, তাই এটা একটু পড়তে হবে। দারিদ্র্য বিমোচনে আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প 1997 সালে। তোমরা জানো বর্তমানে 2টা প্রকল্প গৃহারোহী আছে বাংলাদেশে, গুরুত্বপূর্ণ 2টি প্রকল্প, একটি প্রকল্প হচ্ছে আশ্রয়ণ আর একটি প্রকল্প হচ্ছে গৃহায়ন। এই আশ্রয়ণ আর গৃহায়ন প্রকল্পটা বৈশিষ্ট্য কি? আশ্রয়ণ মানে হচ্ছে তোমার 1 ফুটা জমিও নেই, তাহলে তোমাকে কি দিবে? সরকার জমি দিবে, প্লাস হচ্ছে সেই জমিতে একটা ঘর করে দিবে, তাহলে তুমি পাচ্ছ কয়টা জিনিস? 2টা। আর গৃহায়ন প্রকল্প হচ্ছে তোমার জমি আছে, তাহলে তোমার জমিতে সরকার তোমাকে ঘর করে দিবে, সেক্ষেত্রে তুমি প্রকল্প পাচ্ছ একটা। তাহলে সরকার এই 2 ধরনের প্রকল্প দেয়, একটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প জমি দেওয়া প্লাস ঘর দেওয়া, আর একটা হচ্ছে গৃহায়ন প্রকল্প শুধু ঘর দেওয়া। সেটা দেখো তোমরা, সেটা চালু হয়েছে কত সালে? 1997 সালে। এরপর দেখো দরিদ্র বিমোচনের প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা হচ্ছে বার্ডের মাধ্যমে। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এটা বোর্ড, এটা পড়া লাগবে না, বার্ড পড়বা।
বাংলাদেশ একাডেমি রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামীণ উন্নয়ন বা কৃষকের উন্নয়ন বা দরিদ্র মানুষের উন্নয়নের জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা সাল আসে, এটা কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছে 1959 সালে। আবার এটার যে প্রতিষ্ঠাতা তার নামটাও পরীক্ষায় আসে, ডক্টর আক্তার হামিদ খান। এরকম আরও আছে, হ্যাঁ এরকম রুরাল ডেভেলপমেন্ট আরও আছে। একটা রুরাল ডেভেলপমেন্ট আছে বার্ড কুমিল্লায়, আরেকটা রুরাল ডেভেলপমেন্ট আছে RDA, সেটা হচ্ছে বগুড়ায়। আরেকটা রুরাল ডেভেলপমেন্ট আছে কোথায়, আরেকটা আছে কোটালীপাড়া গোপালগঞ্জে, সেটা হচ্ছে বাপার্ড হবে এরকম বাংলাদেশ একাডেমি পভার্টি এলিভিয়েশন, দরিদ্র দূরীকরণ এবং রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশে বর্তমানে যে পদ্ধতি অনুসারে দরিদ্র পরিমাপ করা হয় এটা খুব বেশি লাগে না। এখানে শুধুমাত্র কোনটা পড়বা দেখো, বর্তমানে বাংলাদেশের দরিদ্রের হার সেটা আমরা দেখতে পেরেছি 18.17%, 7%। বর্তমানে অতি দারিদ্রের হার 5.6%, এটা পড়তে হবে। এই দুইটা এখন আর খুব বেশি আসে না, না পড়লেও চলবে, ঠিক আছে, আর বেশি পড়ার দরকার নাই। এখানে 2023 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে আমরা এখন আর 23 সাল পড়বো না, আমরা 24 সালে অর্থনৈতিক সমীক্ষা চলে যাব। অর্থনৈতিক সমীক্ষা, এটাকে ইংলিশে আমরা বলি ইকোনমিক রিভিউ। এই বইটা প্রতি বছর পড়তে হয়, খুবই ইম্পর্টেন্ট একটি বই। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের দরিদ্রের হার কত? তাহলে বর্তমানে বাংলাদেশের দরিদ্রের হার কিন্তু আমরা জানি সেটা 18.7% 7% হচ্ছে বর্তমানে বাংলাদেশের দরিদ্রের হার। ও আছে এখানে দেখা যায়। 2023 সালে অর্থনৈতিক সমীক্ষা, 23 সাল বাদ আমরা পড়বো 24 সাল। তোমরা যদি ক্লাসটা 25 সালে দেখো তাহলে 25 সালে ইকোনমিক রিভিউ পড়বে, ক্লাসটা যদি তোমরা 26 সালে দেখো তাহলে 26 সালে ইকোনমিক রিভিউ পড়বে। প্রতি বছর চেঞ্জ করবে, এটা আপডেট করবে। 2024 সালে অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক রিভিউ অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ দরিদ্র সেটা আমরা পড়ে ফেলেছি। 18.7%, একই প্রশ্ন দুইবার। আমাদের দেশে চরম দারিদ্র কারা? আমরা দারিদ্র দুইটা ভাগ করেছি, একটা হচ্ছে 2122 কিলো ক্যালোরি, আর একটা হচ্ছে 1805 কিলো ক্যালোরি বা তার কম। যারা 1805 কিলো ক্যালোরির সমপরিমাণ খাদ্য পায় নয়, যারা 1805 কিলো ক্যালোরির সমপরিমাণ বা তার কম খাদ্য পায় এটা হচ্ছে অতি দারিদ্র। চরম দারিদ্র চেয়েছে না? হ্যাঁ, চরম দারিদ্র চেয়েছে বা এক্সট্রিম পভার্টি চেয়েছে। কোন সময়ে মঙ্গা দেখা দেয়? মঙ্গা দেখা দেয় হচ্ছে, এটা উত্তরাঞ্চলের একটা সমস্যা, এই মঙ্গাটা এখন আর নাই, সেটা হচ্ছে ভাদ্র আশ্বিন কার্তিকে মঙ্গা দেখা দেয়। মঙ্গা শব্দটি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর অঞ্চলের সাথে এটা সম্পর্কিত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, এটাকে সোশ্যাল সেফটি নেট বলা হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা। তাহলে অ্যান্সার হবে এই জননিরাপত্তা মানে হচ্ছে প্রাণের নিরাপত্তা, আর এটার অ্যান্সার হবে অর্থনৈতিক নিরাপত্তা। বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত? সামাজিক নিরাপত্তা বেষ্টনী। বয়স্ক ভাতা হচ্ছে সামাজিক সোশ্যাল সেফটি নেটের আওতাভুক্ত, ঠিক আছে। সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা দেওয়া হয়, এতিমদের ভাতা দেওয়া হয়, এতিমদের ক্যাপিটেশন দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই কাজটা করে থাকে। OMS এর পূর্ণরূপ কি? ওপেন মার্কেট সেল। গরিবদের জন্য ওপেন মার্কেটে কি করা হয়? সেল করা হয়। BJF হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং, সব কিন্তু বিগত সালের। ভালনারেবল কোথায় আছে? ভালনারেবল মানে হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী, ভালনারেবল গ্রুপকে খাওয়ানোর ব্যবস্থা করে BJF এর মাধ্যমে। কাবিখা অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প 1974 সালে বঙ্গবন্ধু সময়টা শুরু হয়েছিল। আর SIPP প্রকল্প, এটা হচ্ছে সোশ্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট। আর হচ্ছে IRDP প্রকল্প, এটা হচ্ছে এই যে আরডি থাকলে সেটা বুঝতে হবে কি, আরডি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। আর পি মানে কি? পি শব্দের অর্থ হচ্ছে প্রোগ্রাম, তাহলে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই হচ্ছে তিনটা। এরপর দেখি আমরা কি আছে। কত সালের আইন দ্বারা বাংলাদেশের সমবায় সমিতি পরিচালিত হয়? তাহলে হচ্ছে এটা 2001 সালের আইন দ্বারা বাংলাদেশের সমবায় সমিতি পরিচিত হয়। তারপর হচ্ছে বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে, সমবায় আন্দোলনের যিনি বার্ড তৈরি করেছেন কুমিল্লায়, তিনি হচ্ছেন সমবায় আন্দোলনের প্রবক্তা বার্ড, আমরা জানি BARD, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। দ্বিস্তর বিশিষ্ট সমবায় মডেলের উদ্ভাবককে? তাহলে এটা অ্যান্সার হবে ডক্টর আক্তার হামিদ খান। নভেম্বর মাসের প্রথম শনিবার বাংলাদেশে মোট কয়টি পল্লী উন্নয়ন একাডেমি আছে? বাংলাদেশে মোট 3টি পল্লী উন্নয়ন একাডেমি আছে। একটা হচ্ছে বার্ড, একটা হচ্ছে RD, আর একটা হচ্ছে বাপার্ড। বার্ডের বানানটা হচ্ছে এরকম, রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। RD হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটা হচ্ছে বগুড়ায় অবস্থিত। আর একটা হচ্ছে বাপার্ড, সেটা হচ্ছে বাংলাদেশ একাডেমি পপুলেশন পভার্টি এলিভিয়েশন, অর্থাৎ দারিদ্র হ্রাসকরণ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট করে এবং পল্লী উন্নয়ন করা। তাহলে বাংলাদেশে মোট কয়টি রয়েছে? বাংলাদেশে মোট রয়েছে 3টি একাডেমি। বার্ড হচ্ছে বাংলাদেশ একাডেমি রুরাল ডেভেলপমেন্ট, তাহলে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটা হবে খ নাম্বার হচ্ছে অ্যান্সার।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় বা বার্ড প্রতিষ্ঠিত কত সালে, সেটা হচ্ছে এটা অনেক আগে পাকিস্তান আমলে প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে সেক্ষেত্রে 1900 কত সালে, এই 59 সালে এই বার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। বার্ড হচ্ছে কুমিল্লায়। বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লায়। আক্তার হামিদ খান এটা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এটা কিন্তু বার্ড। তাহলে বার্ড কোথায় অবস্থিত? বার্ড হচ্ছে কুমিল্লায় অবস্থিত। কীভাবে বুঝবো? এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে রুরাল, এ হচ্ছে ডেভেলপমেন্ট, আর এ হচ্ছে একাডেমি। এটা চেঞ্জ হয়ে যাবে, বি আর এ একখানে চলে আসবে, তাহলে হবে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, আর আর ডি একখানে চলে আসবে। বার্ড কুমিল্লায় অবস্থিত। তাহলে বার্ড কি বিষয়ে গবেষণা করে? সেটা হচ্ছে পল্লী উন্নয়ন, এই রুরাল ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করে। আরডিএ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। আরডিএ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটা বগুড়ায় অবস্থিত। আরডিএ কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। রুরাল, এই যে আরডিএ, আর ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একাডেমি। বগুড়া প্রতিষ্ঠিত 1974 সালে, বঙ্গবন্ধু এটা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর হচ্ছে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, এটা কোথায় অবস্থিত? আমরা সেটা পড়েছি। পল্লী উন্নয়ন বলতে কি বুঝি? রুরাল ডেভেলপমেন্ট। আর দারিদ্র্য বিমোচন বলতে কি বুঝি? পভার্টি এলিভেশন। পভার্টি এলিভিয়েশন। আর বিতে হচ্ছে বঙ্গবন্ধু, এটাকে সংক্ষেপে বলা হয় বাপাট। বাপাট কোথায় অবস্থিত? বাপাট হচ্ছে কোটালীপাড়া, গোপালগঞ্জে অবস্থিত। বার্ড বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এই বিটা থাকলে বোর্ড হয়ে যাবে, তাহলে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এটা হচ্ছে অ্যান্সার। এবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হন এলজিআরডি মন্ত্রী, যিনি এলজিআরডি মন্ত্রী। খেয়াল করে দেখো, এলজিআরডি, আরডি মানে কি? রুরাল ডেভেলপমেন্ট। তাহলে এই এলজিআরডি মানে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, এই মন্ত্রী হবে প্রধান। সিডাপ 2013 সালে সেপ্টেম্বর 3 বাংলাদেশকে কি বিষয়ে পুরস্কার প্রদান করে? তাহলে এটা হবে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের পুরস্কার প্রদান করে। নিচের কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান নয়? প্রকৌশল প্রতিষ্ঠান না হচ্ছে বাপাট। বাপাট কোন ধরনের প্রতিষ্ঠান? বঙ্গবন্ধু পভার্টি এলিভেশন, অর্থাৎ তারা দারিদ্র্য বিমোচন করে, পাশাপাশি হচ্ছে তারা রুরাল ডেভেলপমেন্ট করে। এ হচ্ছে বিসিএস কঠিন নয়, প্রস্তুতি বোঝানো হয়। আমাদের পরবর্তী পর্ব হচ্ছে চতুর্থ পর্বের সাথে থাকুন, সেখানে ব্যাংকিং বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রচুর প্রশ্ন আসছে সেখান থেকে। আল্লাহ হাফেজ।